জনশিক্ষা দিবস পালন করা হয়েছে সিপিআইএম রাজ্য কার্যালয়ে অর্থাৎ দশরথ দেব ভবনে। এই শ্রদ্ধা জ্ঞাপন কিংবা পতাকা উত্তোলন সহ সমগ্র অনুষ্ঠানটি ছিল। আপনারা প্রত্যেকে জানেন সিপিআইএম, জিএমপি, টিওয়াইএফ, টিএসইউর উদ্যোগে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সকালবেলা কর্মসূচি সংগঠিত হয় জনশিক্ষা দিবসের অঙ্গ হিসাবে। এই আয়োজনে বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর, সিপিআইএম নেতা পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী, জিএমপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যদের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। আমরা সিপিআইএম রাজ্য কার্যালয় অর্থাৎ দশরথ দেব ভবনে সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হচ্ছে। জনশিক্ষা দিবস প্রেক্ষাপটে যারা এই আন্দোলন কিংবা জনশিক্ষা সমিতির সঙ্গে যারা যুক্ত ছিলেন এবং জনশিক্ষা আন্দোলনকে যারা প্রতিষ্ঠিত করেছেন রাজ্যে এবং এই জনশিক্ষা দিবস যে প্রেক্ষাপটে তারা পালন করছেন সেই সব নেতৃত্বের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেছেন, যারা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শুধু নয়, সেই জনশিক্ষা সমিতির কার্যক্রমকে গোটা রাজ্যে তারা ছড়িয়ে দিতে পেরেছেন এবং সেই সময় দাবি যে তার মাধ্যমে আদিবাসী অর্থাৎ জনজাতি বলুন, আদিবাসী, তিপ্রাসা বা উপজাতিদের যে শিক্ষার আঙ্গিনায় আনা এবং তাদেরকে শিক্ষার প্রসারে উদ্বুদ্ধ করা, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা ইত্যাদির কাজগুলো ত্বরান্বিত করা সম্ভব হয়েছে, এই কথা নেতৃত্ব বলেছেন। তার সঙ্গে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় এলো সে জনশিক্ষা আন্দোলনের যে প্রেক্ষাপট তাকে কাজে লাগিয়ে উপজাতিদের শিক্ষার প্রসারে ভূমিকা নেওয়া হয়েছে। সেদিক থেকে দশরথ দেব ভবনে দশরথের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পাশাপাশি অন্যান্য আন্দোলনকারীদেরও সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে বা এই কর্ম উদ্যোগের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। উপস্থিত নেতৃত্ব শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। আমরা সরাসরি সেই অনুষ্ঠানে কিছুটা দৃশ্য দেখব, নেতৃত্বের কথা শুনব। লড়াই সংগ্রাম চলছে, চলবে। জনশিক্ষা সমিতির আদর্শ দিক দিগন্তে ছড়িয়ে দেন। দেশের ধর্ম নিরপেক্ষতা, ঐক্য, অখণ্ড। জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের সারা রাজ্যে যথেষ্ট শ্রদ্ধা সঙ্গে আমরা এই দিবস পালন করছি। এই কথা বলবার আগে আমি প্রথমে ডক্টর মনমোহন সিং এর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। গতকাল রাত্রে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং এইমস হাসপাতালে পরলোক গমন করেছেন। ওনার সকল সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গভীর শোক জানাচ্ছি। আমরা যে কারণে এখানে আজকে সমবেত হয়েছি সেটা হচ্ছে জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে 1945 সালের 27শে ডিসেম্বর দুর্গা চৌধুরী পাড়ায় তৎকালীন সময়ে শিক্ষিত উপজাতি যুবকদের একটা সম্মেলন বসেছিল। এটা সকলে জানেন যে তার আগে ত্রিপুরায় অনেকগুলো রাজা রাজত্ব করেছেন। রাজন্য শাসিত ছিল ত্রিপুরা। এই রাজন্য শাসনে ত্রিপুরার মানুষের শিক্ষা, খাদ্য, বাসস্থান, একটা মানুষের ন্যূনতম প্রয়োজন যা একটা জাতির জাতিসত্তা বিকাশের জন্য যা অপরিহার্য, শিক্ষা দারুণভাবে অবহেলিত ছিল এবং রাজন্য শাসনে ত্রিপুরাতে উপজাতি সমাজে শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, কোনো স্কুল ছিল না, কোনো কলেজ ছিল না, কোথাও তাদের ন্যূনতম শিক্ষার ব্যবস্থা ছিল না। রাজন্য শাসন ছিল ওদের খাজনা আদায় করা, ওদের ট্যাক্স আদায় করা আর শাসন করা। আর রাজন্য শাসনের প্রজাদের উপরে কোনো ব্যবস্থা ছিল না। এই দুর্বিষহ অবস্থায়, কিরকম দুর্বিষহ অবস্থায় সেটা দেখা গেছে ভারতের বর্ষের সঙ্গে ত্রিপুরা যুক্ত হওয়ার পরে 1949 সালের 15ই আগস্ট যুক্ত হয়। তারপরে 1971 সাল অবধি ত্রিপুরা রাজ্যের শিক্ষার হার ছিল 30% মাত্র। কাজেই সহজে যে কোনো মানুষ অনুমান করতে পারবেন রাজন্য শাসনের
1949 সালের 15 আগস্ট পর্যন্ত 1300 রাজা ত্রিপুরা রাজত্ব করেছেন বলে কথিত আছে। সেই রাজার রাজত্বে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা কোথায় ছিল? উপজাতি সমাজের শিক্ষার আলো পৌঁছায়নি, গভীর অতল গহ্বরে তারা নিমজ্জিত ছিল। এরকম অবস্থার মধ্যে দুর্গাচৌমনি পাড়ায় তৎকালীন সময়ে শিক্ষিত কিছু উপজাতি যুবক একটা সম্মেলন করেন। সেই সম্মেলন থেকে সুদন্য দেববর্মাকে সভাপতি করে একটা কমিটি গঠিত হয়, জনশিক্ষা সমিতি। তাদের মূল কাজ হচ্ছে তারা সেদিন সংকল্পবদ্ধ হন যে ত্রিপুরায় শিক্ষার আলো তারা পৌঁছে দেবেন। অল্প শিক্ষিত সেই সময়ের যুবকরা সংকল্পবদ্ধ হন এবং জনশিক্ষা সমিতি গঠন করেন। জনশিক্ষা সমিতি ওরা বেসরকারি উদ্যোগ, কাজেই ওদের প্রথম কাজ হচ্ছে মানুষের মধ্যে তার জন্য আলোড়ন তৈরি করা। মানুষকে যদি সমবেত করা না যায় তাহলে এই জনশিক্ষা আন্দোলন করা যাবে না। তখন শুধুমাত্র তাদের কাছে লক্ষ্য ছিল তাদের শিক্ষা, বাসস্থান আর অন্য সংস্থানের ব্যবস্থা করা। অন্য কোনো বিষয় তারা তাদের আলোচ্য সূচিতে ছিলেন না। কিন্তু তৎকালীন সময়ের মহারাজা সেটা বরদাস্ত করতে রাজি না। আর এই জনশিক্ষা সমিতির নেতারা বাড়ি বাড়ি গিয়ে গণজাগরণ তৈরি করেন, কারণ ওরা জানতেন গণজাগরণ ছাড়া এই শিক্ষা আন্দোলন হবে না। মানুষের অংশগ্রহণ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক পাওয়া যাবে না, ছাত্র পাওয়া যাবে না। এই জন্যই তৎকালীন সময়তে তাদের উদ্যোগে, জনশিক্ষা সমিতির উদ্যোগে নিজেরা জঙ্গল থেকে বাঁশ, ছড় ইত্যাদি সংগ্রহ করে দুর্গম ট্রাইবেল গ্রামে সারা রাজ্যের মধ্যে তারা স্কুল প্রতিষ্ঠা করতে আরম্ভ করেন। এবং সেই স্কুলের শিক্ষকরা হলেন যে শিক্ষিত অংশের উপজাতি যুবকদের মধ্যে যারা কোনো না কোনো কাজ করতে রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে কিছু মাইনা দিয়ে বা কাজ করতে যারা চাকরি ছেড়ে দিয়ে তারা কিছু সেখানে পড়াশোনা করাতেন। এবং বিনিময়ে কোনো সরকারি অর্থের তো প্রশ্ন ছিল না, পাড়ার লোকরা চাঁদা তুলে পাড়ার লোকরা তাদেরকে সামান্য কিছু অর্থ সাহায্য করতেন। এইভাবে চলতে চলতে রাজন্য শাসনের কোপে পড়ে স্কুলগুলোর উপরেও, শুধু জনশিক্ষা সমিতির উপরে না, স্কুলগুলোর উপরে রাজার প্রচণ্ড দৃষ্টি পড়ে এবং তার উপরে আক্রমণ আরম্ভ হয়। এই ঘটনা চলতে চলতে আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালের পরে মিস্টার ব্রাউন নামে একজন ইংরেজ অফিসার ত্রিপুরায় আসেন এবং রাজার কর্মচারী হিসাবে, অফিসার হিসেবে উনি নিযুক্ত হন। মহারাজা তখন ডক্টর ব্রাউনকে দায়িত্ব দেন যে এই শিক্ষা দপ্তর পরিচালনা করবার জন্য, শিক্ষা আন্দোলন পরিচালনা করার জন্য ওনাকে দায়িত্ব দেন। ডক্টর ব্রাউন, কথা শোনা যাচ্ছে পরস্পর বিভিন্ন লেখার মধ্যে, ডক্টর ব্রাউন একটু শিক্ষা অনুরাগী ছিলেন। উনি শিক্ষা ক্ষেত্রে যখন দেখলেন কোনো স্কুল টিস্কুলের ব্যবস্থা নেই, প্রাথমিক কোনো শিক্ষার ব্যবস্থা নেই, তখন উনি জনশিক্ষা সমিতির সঙ্গে কথা বললেন এবং জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠিত 300টা স্কুল ডক্টর ব্রাউন সেগুলোকে স্বীকৃতি দেন সরকারি স্কুল হিসাবে। এবং তাতে জনগণের মধ্যে বিরাট উন্মাদনা তৈরি হয়, জনশিক্ষা আন্দোলন সার্থকতায় পর্যবেসিত হয়। এইভাবে রাজন্য শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উপজাতি জনসমাজের চক্ষু উন্মোচন করার ক্ষেত্রে জনশিক্ষা সমিতি বিরাট ভূমিকা পালন করে। ত্রিপুরার উপজাতি জনসমাজ তাদেরকে দারিদ্রতা, বাসস্থান ইত্যাদি মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা, ন্যূনতম ব্যবস্থাপনা করার জন্য এই জনশিক্ষা সমিতি পরবর্তী সময়েতে সমাজের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত হন। এখানে একটা কথা বলে রাখা হলো, জনশিক্ষা সমিতির জন্মের থেকে তৎকালীন সময়ের কমিউনিস্ট নেতা বলে পরিচিত বীরেন দত্ত এর সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে 1940 সাল থেকে কাজ করছিল। তার সামর্থ্য ছিল, তার প্রভাব ছিল খুব কম, পার্টি ছিল খুব ছোট, কিন্তু তারা গোপনে গোপনে এই কাজগুলো করছিলেন। এবং তাদের পরামর্শ নিয়ে জনশিক্ষা সমিতি পরবর্তী সময়তে আন্দোলন শুরু করে, শিক্ষার আন্দোলন, স্বাস্থ্যের আন্দোলন
উপজাতি জাতিসত্তার বিকাশের আন্দোলন, যেটা পরবর্তী সময়তে উপজাতি গণমুক্তি পরিষদ এবং গণমুক্তি পরিষদ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখানে বলে রাখা উচিত যে আজকে যারা গর্ব করে, যারা বলছে যে শিক্ষার আন্দোলন, আমরা তো মনে করি যে শিক্ষা ছাড়া কোনো জাতি বিকশিত হতে পারে না, তার জাতিসত্তার উন্মোচন ঘটতে পারে না, এবং শিক্ষার সঙ্গে সঙ্গে দরকার তার ন্যূনতম বাসস্থান, খাদ্য, স্বাস্থ্য ইত্যাদি মানুষ বেঁচে থাকার জন্য যা দরকার তার প্রয়োজন। এবং এই প্রয়োজনের জন্য যখন মানুষ প্রতিবাদ করেছে, তৎকালীন রাজন্য শাসন তাদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, নির্মম অত্যাচার করেছে। এর বিরুদ্ধে মানুষ খেপে উঠেছে, উপজাতি জনসমাজ খেপে উঠেছে। আজকেও যারা এখানে মনে করেন যে আজকে এই সময়তে 2024 সালের শেষ প্রান্তে এসে শিক্ষাকে আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক দল শিক্ষাকে বেসরকারীকরণ করে ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে। বস্তুতপক্ষে একটা জাতির জন্য শিক্ষা হচ্ছে গণ আন্দোলন, মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করা, মানুষের মনুষ্যত্ব বোধকে উন্মোচিত করা, এটাই হচ্ছে শিক্ষার আন্দোলন। এবং সেই কাজ একমাত্র কমিউনিস্টরাই ত্রিপুরা রাজ্য করেছেন, যারা এখন স্লোগান দিচ্ছেন জাতিসত্তার প্রশ্নে, ত্রিপুরা ল্যান্ডের প্রশ্নে তাদের সেদিন কোনো অস্তিত্ব ছিল না। তাদের ভূমিকা ছিল অত্যাচারমূলক, তাদের ভূমিকা ছিল নিষ্পেষণমূলক, শোষণমূলক, এবং সেই শোষণের অত্যাচারের বিরুদ্ধেই গণমুক্তি পরিষদ লড়াই করেছে, জনশিক্ষা সমিতি লড়াই করে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। জনশিক্ষা সমিতির পতাকা ঊর্ধ্বে তুলবার জন্য আজও রাজ্যে রাজ্যে উপজাতি জনসমাজ, তার সঙ্গে উপজাতিরাও যুক্ত হয়েছে, তারা সেই পতাকা ঊর্ধ্বে তুলে ধরছে। তার পাশাপাশি আরো একটি আয়োজন ছিল কৃষ্ণনগর অর্থাৎ কর্নেল চমনিতে। সেই আয়োজনে প্রাক্তন মন্ত্রী অর্থাৎ জিএমপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া সহ সিপিআইএম নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানে সদর মহকুমা কমিটির সিপিআইএম এর সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা সেখানে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। টিওয়াইএফ, টিএসইউ, জিএমপির উদ্যোগে রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি ছিল। কৃষ্ণনগর কমিটির উদ্যোগেও সেই কর্মসূচি কর্নেল চমনিতে অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচির খানিকটা ঝলক এবং নেতৃত্বের বক্তব্য শুনব। ঐতিহাসিক দিনের এই কর্নেল চৌমুহনীতে সকালবেলার কর্মসূচিতে উপস্থিত জিএমপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া, উপস্থিত আছেন জিএমপি, টিওয়াইএফ, টিএসইউ এবং গণতান্ত্রিক আন্দোলনের এই এলাকার এবং আগরতলা শহরের শীর্ষ নেতৃবৃন্দ এবং অভিভাবক মণ্ডলী বন্ধুরা। আপনারা জানেন যে এই 27শে ডিসেম্বর আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের একটা ঐতিহাসিক দিন। গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহাসিক দিন এই কারণে বলছি, এই জনশিক্ষা দিবসের হাত ধরেই আমাদের রাজ্যে শুধু পাহাড়ে না, আমাদের রাজ্যের মধ্যে রাজতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই, শিক্ষার জন্য যে সংগ্রাম, এই সংগ্রামের চেতনার দিকটা আমাদের রাজ্যের মধ্যে জ্বলে উঠেছিল। এবং এই জনশিক্ষা দিবসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা, গোটা ভারতবর্ষে আপনারা দেখবেন যেখানেই গণতান্ত্রিক আন্দোলনের কথা, কমিউনিস্ট আন্দোলনের কথা লেখা হয়, সেখানেই জনশিক্ষা দিবসের কথা না লিখে কোনো উপায় নেই, পারা যায় না। এই কারণে তৎকালীন যারা আপনারা ছবি দিয়েছেন, আমি কারোর আলাদা করে নাম উল্লেখ করতে চাইছি না, এখানে নরেশদা আছেন, এই সম্পর্কে বিস্তারিত কথা আপনাদের সামনে বলবেন। আমি শুধু বলবো, আমরা যাদেরকে ছবি দিয়ে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি, তারা সেদিন অনুভব করেছিল যে পাহাড়ের মধ্যে শুধু এই শিক্ষার লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের রাজ্যের মানুষের মুক্তি হতে পারে না, রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই পূর্ণতা পেতে পারে না। তারা সেদিন এই যে শিক্ষার লড়াইকে তারা রাজনৈতিক লড়াইয়ে রূপান্তর করেছিলেন। এটা হচ্ছে জনশিক্ষা দিবসের গভীর তাৎপর্য। তারা সেদিন বুঝেছিলেন কয়েকজন উপজাতি যুবক মিলে রাজতন্ত্রের বিরুদ্ধে যদি আমরা স্লোগান দিই, আমরা যদি কয়েকটা স্কুল গড়ি, তাহলেই আমাদের এ রাজ্যের পিছিয়ে পড়া তৎকালীন উপজাতিদের কিংবা তৎকালীন যারা বাঙালিই বলুন, তাদের মুক্তি হবে না। আরেকটা উপলব্ধি তাদের মধ্যে হয়েছিল। প্রথম উপলব্ধি হচ্ছে
এই জনশিক্ষার লড়াইকে আমি বললাম আপনাদের কাছে গণতান্ত্রিক আন্দোলনের রূপ দেওয়া। এবং আরেকটা উপলব্ধি তাদের মধ্যে হয়েছিল আপনারা জানেন, সেটা হচ্ছে যে ট্রাইবেলরা ট্রাইবেলদের সমস্যার সমাধান করতে পারবে না। এ রাজ্যে পিছিয়ে পড়া উপজাতিদের যদি উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয় তাহলে পাহাড়ি বাঙালি মিলে সেই লড়াই চালাতে হবে। আমি জানি না আমার এই কথাটা আপনারা কিভাবে উপলব্ধিতে নেবেন। আপনারা জানেন আমাদের রাজ্যের মহান ব্যক্তিত্ব শুধুমাত্র কমিউনিস্ট আন্দোলনের সিপিআইএম এর নেতা ছিলেন এই কারণে না। দশরথ দেব সেখানে তার যে লেখনী আপনারা অনেকেই পড়েন, আজকেও লেখা বেরিয়েছে বেশ কয়েকজনের, নরেন্দ্রতারও লেখা আছে। সেই লেখা পড়লে দেখবেন দশরথ দেবের গভীর উপলব্ধি যে আমাদের রাজ্যের যদি পাহাড়িদের ট্রাইবেলদের আমাদের উন্নতির শিখরে নিয়ে যেতে হয় তাহলে বাঙালি এবং পাহাড়ির ঐক্যবদ্ধ লড়াই চাই। আমি দুটো পয়েন্ট আপনাদের কাছে উল্লেখ করলাম এই কারণে, আজকের সময়ে হতে পারে ৮০ বছর আগের ঘটনা, গভীর তাৎপর্য আছে আজকের দিনের জনশিক্ষা দিবস পালন করার। এবং এই দিনটি আজকে নতুন গভীর তাৎপর্য নিয়ে আমাদের কাছে হাজির হয়েছে এই কারণে যে রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে মুক্তির স্লোগান আমরা দিয়েছিলাম এই রাজ্যের মধ্যে জনশিক্ষা দিবসের দশরথ দেব সুধন্যরা, আজকে এই রাজতন্ত্রকে আমরা কিন্তু কেউ অনেকেই ভাবতে পারেন আমরা বোধহয় রাজার বিরুদ্ধে, না, আমরা কোনো রাজার ব্যক্তির বিরুদ্ধে না, আমরা প্রদ্যুৎ বাবুর বিরুদ্ধেও না, আমরা প্রদ্যুৎ বাবুর বাবার বিরুদ্ধেও না, দাদুর বিরুদ্ধেও না। যদি বিরুদ্ধে হতাম বামফ্রন্ট সরকারের আমলে সূর্যমণিনগর বিশ্ববিদ্যালয়ে রাজার নামে কনভেনশন হল হতো না। যদি আমরা বিরুদ্ধে হতাম আগরতলার কলেজ টিলায় রাজার নামে আমরা বিশ্ববিদ্যালয় স্থাপন করতাম না। যদি আমরা বিরুদ্ধে হতাম তাহলে ওই রাজার স্মৃতি ধরে রাখার জন্য এখানে আমরা মিউজিয়াম করতাম না। আমি কথা বাড়াবো না, আমরাই প্রকৃত এই রাজ্যের যে ট্রাইবেল সংস্কৃতি সেটাকে ধরে রাখার আমরা চেষ্টা করেছি। এই দশরথ দেব আপনাদের এখানেই তো আছে, এই যে মিউজিয়াম, এখানে যে আমাদের দপ্তর হয়েছে, বামফ্রন্ট আমলে এগুলো আমরা করেছি। আজকে কেউ কেউ মজা লোটার জন্য, সস্তা রাজনীতি করার জন্য ট্রাইবেল দরদি সাজার চেষ্টা করছে। এটা ট্রাইবেল দরদি সাজার নামে আমাদেরকে আবার পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা, রাজতন্ত্রে নিয়ে যাওয়ার চেষ্টা, ব্যক্তির প্রতি ব্যক্তির মাহাত্ম্য গুণগান করার জন্য চেষ্টা। তাই আমি বলবো আজকের দিনে আমাদের লড়াই দুটো, এই যে রাজতন্ত্রের বিরুদ্ধে দশরথ দেবরা যে লড়াই শুরু করেছিলেন সেই রাজতন্ত্রকে আবার আমাদের রাজ্যের মধ্যে মহান গরিমা হিসাবে শাসক দল বিজেপি হাজির করার চেষ্টা করছে। কৌশল তৎকালীন সময়ে বলতে দ্বিধা নেই, কংগ্রেস এ কাজ করেছে, রাজবাড়িতে ইন্ধন জুগিয়েছে, আজকে কংগ্রেসের জায়গায় বিজেপি এই জায়গায় হাজির হয়েছে। তাই লড়াইটা কিন্তু বন্ধু গভীর হচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করা ছাড়া যেমন ট্রাইবেলদের উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব না, রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই ছাড়া আমাদের রাজ্যের সম্প্রীতির লড়াই সম্ভব না। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা আমাদের দশরথ দেবরা, নৃপেন চক্রবর্তীরা শিখিয়ে গেছেন, ত্রিপুরা রাজ্যের প্রাণবোমরা হচ্ছে পাহাড়ি বাঙালির মৈত্রী। অনেকে মনে করেন জনশিক্ষার লড়াই শুধু উপজাতিদের লড়াই, না বন্ধু, বীরেন দত্তের গভীর অবদান এই জনশিক্ষা দিবসে। সুতরাং এই লড়াই পাহাড়ি বাঙালির লড়াই, এই লড়াই জাতি উপজাতির লড়াই। আমরা রাজনীতির হাতে করে দিয়েছি একটা স্লোগান শিখে ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতির সম্প্রীতি রক্ষা করুন। এই স্লোগান দিতে দিতেই একদিকে ইনকলাব জিন্দাবাদ ধ্বনি দিয়েছি, একদিকে জাতি উপজাতির মৈত্রী রক্ষা করতে হবে এই স্লোগান দিয়ে আমরা রাজনীতির হাতে করেছি। এই দুটো স্লোগানকে আজকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব এই দুটো স্লোগানকে মতাদর্শগতভাবে প্রতিদিন চর্চা করে আপনারা আপনাদের জিএমপি, টিওয়াইএফ, টিএসইউ, এসএফআই, ডিওয়াইএফ, আমরা রাজ্যের মধ্যে যে আমাদের ঐতিহ্য আমরা এগুবো এবং আমাদের বিশ্বাস এ রাজ্যে তথাকথিত ত্রিপুরাল্যান্ডের স্লোগানদারীরা, তথাকথিত রাজতন্ত্রের মুখোশধারীরা যারা আমাদের রাজ্যকে পিছিয়ে দিচ্ছে প্রতিদিন, বিজেপি এবং আইপিএফ, ওই আপনাদের রাজার যে ত্রিপুরামথা যৌথভাবে রাজ্যকে পিছিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা চ্যাম্পিয়ন হব, আমরা এগুবো। ইতিহাস একথাই বলে, আমি কথা বাড়াবো না, ইতিহাস আমাদের রাজ্যের এই কথা আমাদের শিখিয়েছে যে আমাদের সম্প্রীতির মধ্য দিয়ে যে লড়াই, লাল ঝান্ডার যে লড়াই, এই লড়াই সাময়িক একটু ওই অবরুদ্ধ। আপনারা শুনলেন দুইটি আয়োজন থেকে নেতৃত্বের বক্তব্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।